থেকে 7 নাম্বার লেকচার দিব তোমাদেরকে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা পরীক্ষা, দাতবায়ন শনাক্তকরণ, ক্ষারীয়মূলক এবং অম্লীয়মূলক শনাক্তকরণ। এখন আমরা প্রথমে শিক্ষা পরীক্ষাটা কি সেটা একটু দেখব। কোন অজৈব লবণকে যখন শিখায় রেখে তার বর্ণ বিশ্লেষণের মাধ্যমে বা বর্ণ অবজারভেশনের মাধ্যমে যখন ধাতব লবণটা শনাক্ত করা হয়, তখন সেইটাকে বলা হয় কি শিক্ষা পরীক্ষা। কিভাবে শিক্ষা পরীক্ষাটা করা হয়, এটার মূলনীতিটা কি? সেই মূলনীতিটা হচ্ছে ধাতব লবণ সমূহের মধ্যে ধাতব ক্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি উদ্দায়ী। ঠিক আছে, ধরো অন্যান্য লবণ থাকতে পারে, ধরো আমরা ক্যালসিয়ামের একটা লবণ চিন্তা করতেছি, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড অথবা সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, তারপর ধরো সোডিয়াম সালফেট, এরকম বিভিন্ন রকম লবণ থাকতে পারে। এখন এই যে লবণগুলো আছে বা সোডিয়াম নাইট্রেট, এটা ক্যালসিয়াম না দিয়ে সোডিয়াম দিয়ে দিই, তাহলে সবগুলো একই লবণ দেখা যাবে। সোডিয়াম। স্যার ঝাপসা আসতেছে, কিছু দেখতে পারতেছি না আমি। জি স্যার, দেখা যাচ্ছে। নেটওয়ার্ক ক্লিয়ার না? না, আমি তো ক্লিয়ার দেখতেছি। জি স্যার, আমিও তো ক্লিয়ার দেখছি। আমিও ক্লিয়ার দেখতেছি। এটা হয়েছে কি এক এক এলাকায় এক এক রকম নেটওয়ার্ক হচ্ছে, হয়তো এর জন্য প্রবলেম হচ্ছে। এখন কি করব, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করতেছি, দেখো এবারকে দেখো কিনা সবাই। দেখো তো এখন কিরকম দেখা যায়? স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো। স্যার আমি তো এখনো ঝাপসা দেখতেছি। তোমার নেটের সমস্যা তাইলে। হ্যাঁ, আচ্ছা রাখি আমরা। হ্যাঁ, এখন আলোচনায় আসি। এখানে দেখো আমরা হ্যাঁ আমরা অনেক ধরনের কথা বলছি এখানে, লবণের কথা বলছি। ক্লোরাইড লবণ, কার্বনেট লবণ, সালফেট লবণ বা নাইট্রেট লবণও তুমি নিতে পারো, NaNO3। NaNO3, ঠিক আছে। হ্যাঁ, NaNO3। এই যে বিভিন্ন ধরনের লবণ তুমি দেখলা, ঠিক আছে, এই লবণটা কি হচ্ছে, এই লবণগুলার আমরা সোডিয়াম আয়নকে শনাক্ত করতে চাচ্ছি এই লবণগুলা থেকে। তো লবণগুলোর সাথে সোডিয়াম আয়নটা হচ্ছে ক্যাটায়ন Na+, এই আয়নটাকে শনাক্ত করতে চাচ্ছি। আয়ন শনাক্ত করা হয় কিভাবে? কোন আয়ন যখন নাকি এইভাবে দীপশিখায় উত্তপ্ত করা হয় কোন লবণকে, তখন এক এক আয়ন বা এক এক ধাতব আয়ন এক এক বর্ণ সৃষ্টি করে। তুমি এখানে নিচে আমি একটা দেখাই, দেখো এই সোডিয়াম যখন নাকি সোডিয়ামের কোন লবণকে যখন তুমি ওইভাবে বার্নারে উত্তপ্ত করবা, তখন সোনালী হলুদ কালার সৃষ্টি হবে। দেখো তো এখানে সোডিয়াম লবণ আছে কিনা, বলবা আমাকে বাম দিক থেকে বা ডান দিক থেকে কয় নম্বরে সোডিয়াম লবণ আছে, দেখো তো পাও কিনা খুঁজে। এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে, জি স্যার, সেকেন্ড সোডিয়াম 2 নাম্বারটা। বাম দিক বাম থেকে, দিক থেকে 2 নাম্বার। হ্যাঁ বাম দিক থেকে 2 সোডিয়াম নাম্বারটা। ক্লোরাইড হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কি বর্ণ দেখা যাচ্ছে দেখো, সোনালী হলুদ। সোনালী হলুদ। এই যে কালারটা হচ্ছে সোনালী হলুদ। হ্যাঁ, আবার যদি তুমি পটাশিয়ামের কোন যৌগ দেখতে মানে লবণ দেখতে চাও, তাহলে তুমি দেখো এখানে কি ধরনের বর্ণ বলো তো, বেগুনি। বেগুনি। আবার কপারের কোন যদি লবণ দেখতে চাও, তাহলে দেখো এটা কি ধরনের বর্ণ, সবুজ। সবুজ। তুমি খেয়াল করো এই আমাদের সিলেবাসে এই তিনটা আছে আর এই ক্যালসিয়ামটা আছে, এই 4 নাম্বারটা। মানে এটা কি বর্ণ বলো? লাল, ইটের মতো। হ্যাঁ, এটা যদিও বিভিন্ন রকম মনে হয়, কিন্তু এটা বইপত্রে যা লেখে এটা ইটের মতো লাল লেখে। হ্যাঁ, তো এখন এই যে 4টা কালার আমি বললাম, তাহলে দেখা যাচ্ছে এক এক ধাতব আয়ন এক এক বর্ণ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আর এক এক বর্ণ সৃষ্টি করে বলে এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, এই বর্ণ সৃষ্টি করে বলে এই বিষয়টাকে বলা হয় কি শিক্ষা পরীক্ষার মাধ্যমে বর্ণ শনাক্তকরণ। তো এখন আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে বর্ণ শনাক্ত করলে
এখন তুমি মনে করো তুমি লবণটা জানো না, ভালো করে শুনো। মনে করো একটা পাত্রে তোমাকে লবণ দেওয়া হলো, তুমি সেই লবণটা এইভাবে বুনসেন দ্বীপে উত্তপ্ত করতেছো, ঠিক আছে? তাহলে আমাকে এখন উত্তর দিও, তুমি পাইলা বেগুনি বর্ণের একটা কালার পাইলা, তাহলে কি বুঝবা যে কি আছে ওই লবণের মধ্যে? পটাশিয়াম আছে। পটাশিয়াম আছে, পটাশিয়াম। স্যার। তাহলে এখন এইভাবে ব্যাক অ্যানালাইসিস করে আমরা বলতে পারি বিভিন্ন রকম আয়ন আছে। এখন দেখো তুমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে বিভিন্ন রকম ধাতব আয়ন নেওয়া হয়েছে, বিভিন্ন রকম ধাতব আয়ন নেওয়া হয়েছে, যেমন কপার নেওয়া হয়েছে, ক্যালসিয়াম নেওয়া হয়েছে, কিন্তু অ্যানায়নটা কিন্তু সেম প্রতি ক্ষেত্রেই। দেখো তো অ্যানায়নটা কি? সব ক্ষেত্রে ক্লোরিন। ক্লোরিন, জি স্যার। ক্লোরিন, ক্লোরাইড। ক্লোরাইড আয়ন, হ্যাঁ। এখন এটা ক্লোরাইড আয়ন, হ্যাঁ। তোমার মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, স্যার এটা কেন নিচ্ছেন বা এটা কেন করা হয়েছে? আমাদের তো আরো অন্যান্য অ্যানায়ন থাকতে পারে, সেটা হচ্ছে তোমার ধরো ক্লোরাইড আছে, আমরা এখানে দেখছি কার্বনেট হইতে পারে, সালফেট হইতে পারে, নাইট্রেট হইতে পারে। তো এখন এই সালফাইড। হ্যাঁ, তাহলে এরকম বিভিন্ন রকম আয়ন হইতে পারে, অ্যানায়ন হইতে পারে। তো সেই যে অ্যানায়ন যেটা হয়, সেই অ্যানায়ন গুলার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে অ্যানায়নটা ব্যবহার করলে সবচেয়ে সহজে এই ধরনের বর্ণটা দেখতে পাওয়া যায়। বর্ণ দেখার একটা উপায় হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে, লবণটাকে তুমি এই বুনসেন দ্বীপে উত্তপ্ত করবা, লবণটা বাষ্পীভূত হবে। লবণটা এই কার থেকে এরকম শব্দ আসছে রে বাবা? লবণটা থেকে এই লবণটা বাষ্পীভূত হবে, ঠিক আছে? বাষ্পীভূত হওয়ার পরে তারা বর্ণ প্রদর্শন করবে। এখন এই যে লবণটা বাষ্পীভূত হবে, তাহলে যে লবণটা সহজে বাষ্পীভূত হয় আমাদের সেই লবণটাই ব্যবহার করা উচিত। বিজ্ঞানের পরীক্ষা করে দেখছেন যে ক্লোরাইড, কার্বনেট, সালফেট, নাইট্রেট এই ধরনের লবণগুলো থেকে শুধুমাত্র ক্লোরাইড লবণটাই সহজে বাষ্পীভূত হয়, বাকিগুলো সহজে বাষ্পীভূত হয় না। তাই যত লবণ আছে তাদেরকে ক্লোরাইড লবণে পরিণত করতে পারলে, যত ধাতব আয়নের লবণ আছে তাদেরকে ক্লোরাইড লবণে পরিণত করতে পারলে সেটা ভালো। ধরো তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড নাই, ঠিক আছে? তাহলে তুমি কি করতে হবে, এই বন্ধু এই লবণটাকে তোমার ক্লোরাইড লবণে পরিণত করতে হবে। এন্ড যেহেতু এখানে কার্বনেট লবণ আছে, কার্বনেট লবণ তো সহজে বাষ্পীভূত হয় না, তাই আমরা এটাকে ক্লোরাইড লবণ বানাবো। ক্লোরাইড লবণ বানানোর জন্য আমরা এটার সাথে কি মিশিয়ে দিছি খেয়াল করো, কি ধরনের পদার্থ? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, জি স্যার। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিশানোর পরে এই ক্লোরাইড আর ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো। এইভাবে এখানে যদি সোডিয়াম কার্বনেট থাকতো তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হইতো। এই যে আমরা ক্লোরাইড লবণ তৈরি করতে পারলাম, তাহলে ব্যবহার করতে হইলো আমাকে অতিরিক্ত কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে তোমার সেই যত লবণ থাকুক তারা ক্লোরাইড লবণে পরিণত হয়। আর ক্লোরাইড লবণটা সহজেই এই বুনসুন দ্বীপে উত্তপ্ত করলে তাহলে সেটা সহজে বাষ্পীভূত হয় এবং সেটা আমরা বর্ণ দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই কারণে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে মিশাইতে হয়। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো হয়, তাহলে তুমি প্রথমে করবা কি, এরকম একটা পাত্র নিবা যার মধ্যে তোমার লবণ থাকবে, তো এই পাত্র নিলা যার মধ্যে তোমার লবণ থাকবে। তারপরে এরকম একটা পাত্র নিবা যার মধ্যে তোমার থাকবে তো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে আছে HCl, হ্যাঁ HCl আছে। আর এটার ভিতরে মনে করো লবণ আছে, সোডিয়াম কার্বনেট আছে বা ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে। এখন এই ক্যালসিয়াম কার্বনেট যে লবণটা আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই লবণটা করবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু ওইখানে বুনসেন দ্বীপে উত্তপ্ত করার জন্য তুমি দেখো একটা কি বলা হয়, একটা খুব চিকন একটা তার ব্যবহার করা হইতেছে, হ্যাঁ? ধাতব পাত বা ধাতব তার ব্যবহার করা হইতেছে। এখন এটা কি আসলে? এটা আসলে একটা প্লাটিনামের পাত বা প্লাটিনামের তার। প্লাটিনামের তার ব্যবহার করা হচ্ছে। তার ব্যবহার করলে কি হবে, যাতে প্লাটিনাম তারটা কিন্তু এই বাতাসের সাথে অথবা অক্সিজেনের সাথে অথবা লবণের সাথে কারো কারোর সাথে বিক্রিয়া করে না, সে অত্যন্ত নিষ্ক্রিয়। তাহলে প্রথমে আমরা করব কি, প্লাটিনামের পাত ব্যবহার করে এই লবণটা তার গায়ে লাগাবো না, সরি ভুল হয়েছে আমার। প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্লাটিনামের পাতটাকে সিক্ত করব। এই হচ্ছে প্লাটিনামের তারটা, এই হচ্ছে দণ্ডটা যেটা তুমি ধরবা, আর এটার গায়ের মধ্যে কি লাগাই দিবে বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগাই দিলা, তাহলে এর গায়ের মধ্যে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড লেগে আছে। তারপরে এটাকে তুমি এইখানে নিয়ে যাবা। এখানে নিয়ে গেলে যখন নাকি এই তারটার সাথে এই এখানে নিয়ে যাবা, তখন যে ঘটনাটা হবে,
এই তারের সাথে কি লেগে যাবে বলো? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট লবণ বা অন্য যে লবণ রাখবে সেই লবণটা লেগে যাবে। তাহলে কি কি এখানে মিশলো তারের সাথে? ক্যালসিয়াম কার্বনেট বা একটা লবণ মিশলো আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে আছে। হাইড্রোক্লোরিক হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এই দুইটা জিনিস মিশে আছে। এখন তুমি যখন তাকে উত্তপ্ত করবা, তখন এই প্রথমে এই বিক্রিয়া হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড হলো, সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম ক্লোরাইড হবে। পরবর্তীতে এটা উত্তপ্ত করলে এই যৌগটা ভেঙে গিয়ে যৌগটার সলিড অবস্থা থেকে কঠিন অবস্থা থেকে, এটা তো কঠিন অবস্থায় আছে, কঠিন অবস্থা থেকে এটা গ্যাসীয় অবস্থায় যাবে। গ্যাসীয় অবস্থায় যাওয়ার পরে যখন সে আরো তাপ পাবে তখন গ্যাসের আয়ন গুলা ভেঙে যাবে। বুঝছো এই তিনটা পার্ট? 1 2 3। জি স্যার। প্রথমটা কি হয়? বিক্রিয়াটা হয়। দ্বিতীয়টা কি হয় বলতো? লবণ Solid থেকে সলিড গ্যাসে লবণ পরিণত হয়। উৎপন্ন হয়। কঠিন হ্যাঁ, লবণ থেকে গ্যাসীয় লবণে পরিণত হয়। হ্যাঁ, গ্যাসীয় লবণে পরিণত হয়, তারপর আয়ন আকারে ভেঙে যায়। আয়ন আকারে ভেঙে যায়। যাবে। হ্যাঁ, আয়ন আকারে ভেঙে গেল। এখন পরবর্তীতে এই যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নটা করবে কি, তার পার্শ্ববর্তী অ্যানায়নের উপর যে নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন আছে, সেই নেগেটিভ চার্জ বা ইলেকট্রনটা সে গ্রহণ করবে। গ্রহণ করে সে আয়ন আয়ন থেকে কিসে পরিণত হয়েছে খেয়াল করো। এটা কি? পরমাণু। পরমাণুতে পরিণত হয়েছে। ধাতব পরমাণু গ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, ধাতব পরমাণু গ্যাসে পরিণত হয়েছে। এখন সেই বিষয়টা তোমার যে ঘটনাটা হলো, তাহলে পরমাণুতে পরিণত হয়েছে। এই পরমাণু এখনো সেই দীপশিখার মধ্যেই রয়ে গেছে। হ্যাঁ, পরমাণুতে রয়েছে এভাবে আস্তে, এটা কিন্তু সেকেন্ডের মধ্যে এই ঘটনাগুলো ঘটে যেতেছে সব। মানে আমরা যে এখান থেকে এত আস্তে আস্তে বলতেছি, সেটা মানে সেটা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এটা কইটে গেছে। তো এখন এই ক্যালসিয়াম গ্যাসীয় পরমাণু পরবর্তীতে করবে কি, এই শিখা থেকে তাপ শক্তি সরবরাহ সংগ্রহ করবে। শিখা থেকে তাপ শক্তি সংগ্রহ করে বা শক্তি শোষণ করে সে উদ্দীপ্ত অবস্থায় যাবে। পরমাণু সাধারণ অবস্থায় ছিল, সেটা উদ্দীপ্ত অবস্থায় বা উত্তেজিত অবস্থায় যাবে। উত্তেজিত পরমাণু পরবর্তীতে তার ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আনার সময় কিছু পরিমাণে শক্তি সে বিকিরণ করে, যেটা আলোক রশ্মি হিসেবে নির্গত হয় এবং সেটা বর্ণ দেখা যায় কিরকম, ইটের মতো লাল। ইটের মতো লাল। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার তাপ শক্তি শোষণ করবে এখানে, আর এখানে বিকিরণ করবে আলোক শক্তি হিসেবে, যে আলোটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা কি বুঝছো ব্যাপারটা? স্যার, হ্যাঁ, এখানে জি আমি স্যার। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ়র পরিবর্তে যদি আমি হালকা বা মধ্যম ধরনেরটা নিই তাহলে কি হবে, না নাকি তাহলে অন্য হবে না। রিঅ্যাকশন দেবে? না, ও, রিঅ্যাকশনটা একই হবে, কিন্তু সেটার কনভার্সনটা মানে ক্যালসিয়াম কার্বনেটে পুরোপুরি বিক্রিয়া নাও করতে পারে পাতলা দিলে। বুঝছো কথা না? এর জন্য গাঢ় জি হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার। ব্যবহার করবো যাতে দ্রুত বিক্রিয়া করে ফেলে। যত বেশি গাঢ় হয় বিকারক, তত দ্রুত বিক্রিয়া হয়। যেহেতু স্যার ওই লবণটা একদম সলিড অবস্থায় আছে, ওই জন্য এরকম করব কি, ক্যালসিয়াম কার্বনেট যেহেতু একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন এটা গায়ের সাথে লাগবে, আর পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলে সেটা পরিমাণ খুব অল্প থাকবে, অল্প পরিমাণে বিক্রিয়া হবে। পাতলা মানে কি, পানি মিশানো আছে। তোমরা এক গ্লাস শরবত হ্যাঁ, দিল, হ্যাঁ। আরেক গ্লাস শরবত তোমার বোনকে দিলে, একই রকম দিলে, দেখবা যে দুইটা একই রকম মিষ্টি। কিন্তু যদি এরকম করে যে তোমার এক গ্লাস শরবত দেওয়া হইলো, আরেক গ্লাস শরবতকে বড় একটা জগের মধ্যে ঢেলে সে আরো পানি মিশ্রিত করে তোমাকে দেওয়া হলে খাইতে, দেখবা যে মিষ্টিটা কি আগের তুলনায় কি হচ্ছে, কম হবে। কমে যাচ্ছে। চিনির চিনির পানির ঘনত্ব, পরিমাণ বেশি। চিনির ঘনত্বটা কমে গেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যে বেশি পানি নাও তাহলে পাতলা দ্রবণ হবে এবং সেটা বিক্রিয়া দ্রুত করবে, খাইতে চাইবে না, মিষ্টি হবে না আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা স্যার হ্যাঁ বলো। স্যার এখন ক্লোরিনটার কি হবে? ক্লোরিনটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস আকারে চলে গেছে। জি তাহলে স্যার। আমরা দেখলাম যে কিভাবে শিক্ষা পরীক্ষাটা করা হয় এবং কিভাবে এটা কাজ করে। এখন নেক্সট স্টেপ হচ্ছে সব পরমাণু, আচ্ছা তোমরা কি বলো তো কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো হলো তাহলে? স্যার, কেননা এটা হচ্ছে ক্লোরিন টানার জন্য। গাঢ়। হ্যাঁ, ক্লোরাইড লবণে পরিণত করতে। ক্লোরাইড লবণ পরিবর্তন করলে কি সুবিধা? দ্রুত বাষ্পীভূত হবে। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো সহজেই বাষ্পীভূত হবে স্যার, বুনসেন বার্নারে দিলে। ক্লোরিনের জন্য। হ্যাঁ, যে কোনো লবণের চেয়ে ক্লোরাইড লবণ সহজে বাষ্পীভূত হয়, এই আর কি। হ্যাঁ, তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন কালার আমরা দেখলাম। এখন কিছু প্রশ্ন রয়ে গেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন সেটা তোমাদেরকে তো অলরেডি আমি বলেই দিছি। এখন কোশ্চেন হচ্ছে এখানে তাকায় দেখো অনেক ধরনের ধাতব লবণ আছে, তার মধ্যে থেকে এরা এই ধরনের কালার দিচ্ছে। এখন সব ধাতব লবণে কি কালার দেয় কিনা পরীক্ষা করে দেখা গেছে যে কিছু কিছু ধাতব লবণ কালার দেয় না, যেমন বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম, এদের পরমাণু
ক্লোরাইড লবণ নিল, এরা কোনো কালার সৃষ্টি করতে পারে না। কেন করতে পারে না তুমি খেয়াল করো, একটু পড়ো আমার সাথে রিডিং এখানে সবাই। কি লবণ বলো, এরা কি বর্ণ দেয় নাকি দেয় না? দেয় না। দেয় না। দেয় না, কারণটা কি দেয় বলো না। তো, কারণটা বলো। এদের আকার কি? এদের আকার ছোট। ছোট। ফলে ফলে পরমাণুগুলোর পরমাণুগুলোর নিউক্লিয়াসের নিউক্লিয়াসের সাথে বহিস্থ সাথে বহিস্থ কক্ষপথের এদের ইলেকট্রন আকর্ষণটা আকর্ষণ অধিক। আকর্ষণ শক্তি উদ্যোগ হওয়ার জন্য তাদের ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে যে শক্তি দরকার হয়, বুনসেন দ্বীপ থেকে তা পাওয়া যায় না। যেহেতু বুনসেন দ্বীপ উত্তপ্ত করলে পরমাণু আয়ন ইলেকট্রন উচ্চ শক্তি শান্ত হয় না, ফলে ইলেকট্রন কোনো বর্ণ শোষণ করতে পারে না। এই জন্য বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না। ব্যাপারটা কি বুঝছো? স্যার জি স্যার। তার মানে তো হিলিয়ামও পারবে না, তাই না? না, হিলিয়ামও পারবে না, হিলিয়ামও পারে না। কিন্তু একটা কোশ্চেন হচ্ছে যে একেবারে এটা যেভাবে ইন্টারমিডিয়েট সহজ করে বলা হলো সেরকম না। উত্তপ্ত হয় ঠিকই, শক্তি শোষণ করে ঠিকই, কিন্তু ফিরে আসার সময় যে শক্তি বিকিরণ করে সেটা দৃশ্যমান রশ্মি হয় না। হ্যাঁ, সেটা আমরা খালি চোখে দেখি না, এমন শক্তি বিকিরণ করে, অর্থাৎ অধিক শক্তি বিকিরণ করে। ফলে এটা অতি বেগুনি অঞ্চলে চলে যায়, ফলে আমরা খালি চোখে এটা দেখতে পাই না। হ্যাঁ, খালি চোখে দেখা যায় না বলে সেটা আমরা কোনো বর্ণ দেখতে পাই না। কিন্তু অনেক ধাতব লবণ কি করে, যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন ফিরে আসার সময় তারা দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে, অর্থাৎ বেনিয়া সহকলা যেটা আছে এদের মধ্যে থেকে যে কোনো একটা বিকিরণ করে। ফলে আমরা সেটা বর্ণ দেখতে পাই, কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের জন্য আমরা সেই ঘটনাটা ঘটে না বলে আমরা আর কোনো বর্ণ দেখতে পাইনি। তাহলে তাহলে সবাই বর্ণ দিবে না। মানে স্যার, হ্যাঁ বলো। মানে স্যার ওরা দেয় কিন্তু আমরা দেখি না, যেহেতু দেখি না, সেটা অতি বেগুনি রশ্মির দিকে চলে যাচ্ছে। চলে আচ্ছা। যায়, অথবা অন্য কোন এলাকায় 380 ন্যানোমিটারের নিচে থাকে। নিচে থাকে, অথবা বেশি থাকে 780 থেকে। হ্যাঁ, অর্থাৎ দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে না, জি তুমি স্যার। সেফ থাকবে এই কথা বলে যে 380 বলার জি দরকার স্যার। নেই, দৃশ্যমান আলোক রশ্মি বিকিরণ করে না। ঠিক আছে, এই হলো আমাদের মূল কথা। এখন আবার আরেকটা সিস্টেম হচ্ছে, আমরা তো এতক্ষণ শিক্ষা পরীক্ষার কথা বলছি, এখন সিক্ত পরীক্ষা আমরা আলোচনা করি। সিক্ত পরীক্ষাটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সিক্ত পরীক্ষাটা কি। সিক্ত পরীক্ষাটা হচ্ছে তোমার, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজ করছি সেটা হচ্ছে দীপশিখায় তাকে উত্তপ্ত করছে লবণটাকে। এখন দীপশিখা উত্তপ্ত না করে লবণটাকে মজুদ দ্রবণ তৈরি করতে হবে। হ্যাঁ, মজুদ দ্রবণ তৈরি করতে হবে। মজুদ দ্রবণ তৈরি করে কিভাবে মজুদ দ্রবণ তৈরি করব, এখানে দেওয়া আছে একটা প্রসিডিওর। তুমি প্রথমে একটা কি করবা, বিকার নেওয়ার দরকার নাই, বা বিকারও নিতে পারো, না নিলেও পারো, একটা টেস্ট টিউব নিতে পারো। তোমাকে এত লবণ দেওয়া হবে না, একটা টেস্ট টিউব নিবা যার আয়তন প্রায় 20 সেন্টিমিটার কিউব এরকম। হ্যাঁ, এরকম বড় একটা টেস্ট টিউব তুমি নিবা, নিয়ে তার মধ্যে তুমি এখানে 0.5 গ্রাম লেখছে না, 0.5 গ্রাম নিয়ে 0.1 গ্রাম তুমি লবণ নিলে। হ্যাঁ, 1 গ্রাম লবণ তুমি এখানে নিলে। তুমি কি বুঝছো ঘটনা সবাই? জি স্যার। জি স্যার। এই তোমাদের চারজনের কণ্ঠ ছাড়া তো আমি কারো কণ্ঠ শুনি না। বাকি মেয়েরা কি আছে নাকি ঘুমাইছে? মেয়েরা একটু আছি চিৎকার করে স্যার। বলো। আর কয়জন আছো, জি কথা স্যার, বলো। আসি স্যার। হ্যাঁ মারে, আছি। সব মেয়ে আমার কাছে একই রকম। হ্যাঁ, কথা তোমরাও বইলো, লাজুক হইও না। যেহেতু তোমাদের দেখি না আমি, কেউ কেউ বুঝতে পারতেছো কি পারতেছো না সেটা তো দেখা যায় না। ক্লাসে থাকলে, ক্লাসে আমার ক্লাস যদি করতে তুমি কি সেটা আমি বলে দিতে পারি, বা আদৌ বুঝছো কিনা। হ্যাঁ, সেটা একটা গ্লেন্স তোমার চোখে, শরীরে, চেহারা এটা বাসে। ফলে তখন আমরা ধরে ফেলি যে এই মেয়েটা বুঝে নাই, তখন আমরা তাকে প্রশ্ন করি, মনোযোগ আকর্ষণ করি। এখন তুমি যদি ইন্টারেক্ট আমার সাথে না করো, এখানে আমি যে প্রশ্ন করি সেই উত্তরগুলা না দাও, যদি ভাবতেছো যে এই আমি তো দিতে পারতেছি না, অন্য মেয়ের আগে দিয়ে ফেলে না, তবু তুমি দেরি হইলে উত্তরটা দিবা। তবে মোটামুটি হারমোনি বজায় রাখবা, যে আমি এখন জিজ্ঞাসা করলাম 2 মিনিট পরে এটা উত্তর দিলা, তাহলে আবার এটা আমার পড়ানোর জন্য ডিস্টার্ব হয়ে যাবে। কি মোটামুটি সচল থাকবে যে স্যার আমাকেই প্রশ্ন করছে। এখানে যে 60-62 জন হয়ে গেছে, এই যে আসছে আসছে মনে কোনো একটা দুষ্ট কে ফুফা দিতেছে। মাইক সবাই মিউট করো, কোশ্চেন থাকলে মাইক অন করো। স্যার এটা সব ক্লাসে, আগের ক্লাসে এরকম হয়েছে। না এটা আমার আরেকটা ক্লাসে দেখছি ছেলেরা আমাকে বলছে যে স্যার ওই যে এটা দুষ্ট একটা ঢুকে ঢুকে এই কাজটা করে। হ্যাঁ, এই কাজটা করে করে এসে চলে যায় কতক্ষণ ফুটু দিয়ে। এটা মানে কোন স্টুডেন্ট এই কাজ করার কথা, আমি তো সবার মাইক বন্ধই দেখতেছি। আমি তোমাদেরকে মাইক অফ করে দিতেছি আর কি। হ্যাঁ, কিছু করার নাই। আহ, আর আমি তোমাদেরকে আর যাতে কেউ ঢুকতে না পারে সেটাও বন্ধ করে দিলাম।
পার্টিসিপেন্ট দিলাম মিউট করে। তোমরা যখন দরকার তখন খুলে কথা বলো। এখন আমরা এই লবণ নিব, অল্প পরিমাণে লবণ নিয়ে সেটার মধ্যে কি করব, প্রথমে অল্প একটু পানি দিয়ে এটাকে দ্রবীভূত করব লবণটাকে, পরে বেশি পরিমাণ পানি দিয়ে এটা প্রায় আয়তন 20 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার কিউবে করে দিব, 20 ml বা 20 সেন্টিমিটার কিউব। এই যে একটা লবণ তৈরি করলা, এইটা ভর্তি দ্রবণ পানি দিয়ে পাতিত পানি ব্যবহার করবা, সেই দ্রবণটাকে বলা হবে মুজুত দ্রবণ বা মাতৃ দ্রবণ। এই মুজুত দ্রবণ বা মাতৃ দ্রবণ ব্যবহার করে করেই তুমি কি করতে হবে, তোমাকে তোমার লবণটা পরীক্ষা করতে হবে, সিক্ত পরীক্ষা বা শিক্ষা পরীক্ষা। ঠিক আছে, এখন সিক্ত পরীক্ষা বা শিক্ষা পরীক্ষাগুলো কি আমি জাস্ট বর্ণনা করে বলতেছি। তুমি এটার মধ্যে কি রাখছি তাহলে আমরা, বলো মেয়েরা? পাতিত পানি আর লবণ। পাতিত পানি আর তারপর লবণ। হচ্ছে 0.1 গ্রাম লবণ আর হচ্ছে লবণ পাতিত পানি, আর হচ্ছে পাতিত একটি পানি। দ্রবণ তৈরি করেছি 20 মিলিমিটার এটা একটা মিলিলিটার অথবা 20 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। হ্যাঁ, তো এই দ্রবণ তৈরি করছে, এই দ্রবণটার নাম হচ্ছে মজুদ দ্রবণ। ঠিক আছে, এই মজুদ দ্রবণ থেকে তুমি সেকেন্ড আরেকটা টেস্ট টিউব নিবে, মনে করো এই আরেকটা টেস্ট টিউব নিবে, এটা আয়তন 10 সেন্টিমিটার কিউব হইলো, ছোট একটা টেস্ট টিউব, যার মধ্যে থেকে তুমি এইখান থেকে অল্প একটু দ্রবণ নিবে, ধরো 1 ml এর মতো দ্রবণ তুমি নিলা। ঠিক আছে, 1 ml দ্রবণ নিবা, দ্রবণ নিয়ে তুমি এই পরীক্ষাগুলো করবা, এই সমস্ত আয়ন শনাক্ত করার জন্য চেষ্টা করবা, আচ্ছা কি কি আয়ন তার মধ্যে আছে। এটাকে বলা হবে, যেহেতু দ্রবণ তৈরি করে এই পরীক্ষাটা করতেছে, এটাকে বলা হয় সিক্ত পরীক্ষা। ঠিক আছে, সিক্ত পরীক্ষা করবা। সিক্ত পরীক্ষা করার জন্য তুমি সোডিয়াম আয়ন যখন সিক্ত পরীক্ষা করতে যাইবা, তখন সোডিয়াম আয়ন, এখানে তো দ্রবণ আছে, যদি এই দ্রবণের ভিতরে সোডিয়াম আয়ন থাকে, আর যদি এটার উপর থেকে তুমি 2-1 ফোঁটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করো, এই যোগটার নাম সবাই একবার উচ্চারণ করো, নামটা কি? পটাশিয়াম পাইরো। পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি। হ্যাঁ, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করো। পটাশিয়াম পাইরন। তাহলে দেখবা পাইরো যে, হ্যাঁ তাহলে দেখবা যে এই লবণটা যখন সোডিয়াম আয়ন দ্রবণে থাকবে, এটা তো একটা পরিষ্কার দ্রবণ ছিল, এটা দেওয়ার সাথে সাথে যদি দ্রবণের ভিতরে সোডিয়াম আয়ন থাকে, তাহলে দেওয়ার সাথে সাথে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটে সাদা মিহি দানাদার অধক্ষেপ সৃষ্টি করবে। ঠিক আছে, যদি দানাদার অধক্ষেপ সৃষ্টি করে তাহলে বুঝতে হবে এটার মধ্যে কি ছিল, সোডিয়াম আয়ন ছিল। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, সোডিয়াম ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এখন তোমার একটা ব্যাপার খেয়াল করো, যে যদি সোডিয়াম আয়ন না থেকে অন্য যে কোনো একটা আয়ন এইখান থেকে থাকে, যেমন কি কি আয়ন থাকতে পারে বাকি, আর তোমরা দেখো তো, বলো তো আর কি কি আয়ন থাকতে পারে, এটা দেখে বলো। ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন কপার, থাকতে পারে, ক্যালসিয়াম, কপার, আয়রন, আয়রন, হ্যাঁ, এই ধরনের আয়নগুলো যখন প্লাস থাকবে, ফেরিক, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম আর অ্যামোনিয়াম। হ্যাঁ এই ধরনের তারপর এই ধরনের আয়নগুলো যখন থাকবে, সেই আয়নগুলো তোমার কি করবে না, এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে কোনো বিক্রিয়া করবে না এবং কোনো অদক্ষেপ সৃষ্টি করবে না। এটা হচ্ছে সোডিয়াম আয়নের একটা ইউনিক পরীক্ষা, অন্য কোনো আয়ন এইভাবে বিক্রিয়া দিয়ে অদক্ষেপ সৃষ্টি করে না। যেমন সিম্পলি তোমারে বলি, মনে করো 50 জন মহিলা দাঁড়া করায় দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমাদের কলেজ থেকে বেরোইতেছো, তোমাদেরকে বাসায় নিয়ে যাবে। এখন দেখো এই 50 জনের মধ্যে থেকে শুধু একজনকেই দেখলে তুমি বুঝবা যে এটা তোমার মা। হ্যাঁ, যদি তোমার মা দাঁড়ায় থাকে, অন্য কারোর সাথে তোমার সেটা আকর্ষণ হবে না, দেখবো না, বুঝবো না। এইভাবে সোডিয়াম আয়নটা পাইরো অ্যান্টিমোনেটের সাথে গিয়ে অদক্ষেপ সৃষ্টি করে, এটা হচ্ছে তার জন্য মা হিসাবে কাজ করে আর কি। আর যদি অন্য কোনো আয়ন থাকে সোডিয়াম ছাড়া, তাহলে তারা দুজন একত্রিত হয় না এবং অদক্ষেপ সৃষ্টি করে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার তাহলে আচ্ছা, এখানে যদি ক্যালসিয়াম নিই তাহলে তো আর সাদা মিহি দানাদারটা হবে না। এটাই তো বুঝাইলাম, তুমি কি সব মহিলারই মা ডাকবা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো স্যার, এখন, হ্যাঁ বলো। স্যার এই যে ছোট টেস্ট টিউবটা নিলাম, এই হ্যাঁ টেস্ট হ্যাঁ, টিউবের মধ্যে আমি হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এর দ্রবণটা নিব, দেন আমি হচ্ছে সোডিয়াম আয়নটার মধ্যে অ্যাড করব, তারপর এই না না রিঅ্যাকশনটা না হবে না না? না 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 না, ওই ও যে 20 ml দ্রবণ তৈরি করছো, যে 20 ml হ্যাঁ দ্রবণ হ্যাঁ, তৈরি করছে, সেই দ্রবণটার 1 ml এইখানে নিবা, অর্থাৎ এই মজুদ দ্রবণ থেকে 1 ml এইখানে নেওয়া হয়েছে। তুমি কি বুঝছো ঘটনা? জি 1 স্যার। ml নিয়ে তারপর মধ্যে কয়েক ফোঁটা কি দিবা, কয়েক ফোঁটা, জাস্ট এর মধ্যে কয়েক ফোঁটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিবা। আমার অ্যান্টিমোনেট বাকি মায়েরা কি বুঝছে সবাই? জি জি স্যার। আচ্ছা গুড। স্যার। হ্যাঁ, তাহলে আমরা 1 ml দ্রবণ নিব, মাতৃ দ্রবণ নিব, তার মধ্য থেকে জাস্ট কয়েক ফোঁটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করব, তাহলেই তোমার এই ধরনের অদক্ষেপ সৃষ্টি হবে।
অন্য কোনো আয়নের সাথে এরকম পরীক্ষা দেয় না। তাই এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটটা হচ্ছে সোডিয়াম আয়নের জন্য ফিক্স। হ্যাঁ, আমি অনেক সময় নিয়ে এই কথাটা বললাম। বাকিগুলার জন্য সেম পদ্ধতি, অর্থাৎ অন্য কোনো আয়ন সেই পদ্ধতিটা গ্রহণ করে না আর কি, বিক্রিয়া করে না বা ওরকম পদক্ষেপ দেয় না, ফলে আমরা এটা সহজেই শনাক্ত করতে পারি। তো এনিহাও এখন আমরা দেখবো অ্যালুমিনিয়াম আয়ন কিভাবে শনাক্ত করা হয়। এর জন্য যে বিকারকটা আমরা ইউজ করব, বিকারকটা ইউজ করবে সেটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ভালো করে শুনো, তুমি আবার কি নিবা, ধরো এখানে এখানে একটা মজুদ দ্রবণ নিবা। কত পরীক্ষা থেকে আমরা শিখছি কত ml মজুদ দ্রবণ নিতে হবে বলো তো? 1 ml। হ্যাঁ, 1 ml মজুদ দ্রবণ নিলা, ঠিক আছে। 1-1.5 ml মজুদ দ্রবণ নিবা, তারপরে তার মধ্যে তুমি আস্তে আস্তে ফোটায় ফোটায়, হ্যাঁ 1-2 ফোঁটা যোগ করবা। কি খেয়াল করো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড যোগ করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করবা, হ্যাঁ, তাহলে সোডিয়াম অ্যালুমিনেটের সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। ঠিক আছে, সোডিয়াম সরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা জেলি, সাদা জেলির মতো পদক্ষেপ সৃষ্টি হবে। তোমরা কি আমার কথা বুঝছো? কি যোগ করবা বলো তো, কি যোগ করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে সাদা জেলির মতো পদক্ষেপ, এবং সেটা কিন্তু বেশি না। দেখো এই যেখানে কি লেখা আছে, কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করলে তখন দেখা যাবে যে এই কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করবা তখন এই সাদা পদক্ষেপটা সৃষ্টি হবে। ঠিক আছে, তো এখন আমরা এই সাদা পদক্ষেপ যখন সৃষ্টি হবে, তাহলে এইখানে আমরা দেখবো যে সাদা পদক্ষেপ সৃষ্টি হয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরো এইরকম দেখা যাবে, ধরো দ্রবণটা এই পর্যন্ত আসছে, তুমি কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে এইভাবে এই দিক দিয়ে পদক্ষেপ বা এই এলাকার মধ্যে এরকম সাদা পদক্ষেপ সৃষ্টি হয়েছে, আর বাকি এলাকাটা এখনো পরিষ্কার আছে। তুমি রেখে দিলে কতক্ষণ পরে বাকি পুরাটাই সাদা পদক্ষেপ হয়ে যাবে। পরবর্তীতে করা হবে কি, ভালো করে কেয়ারফুল মেয়েরা, আমরা কয়েক ফোঁটা দিছি মাত্র। পরবর্তীতে এটা স্টেপ 1 সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে। স্টেপ 2 তে তুমি যখন আবারও ফোঁটায় ফোঁটায় অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকবা, তখন এইখানে যে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে সাদা পদক্ষেপ সৃষ্টি হয়েছিল, সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম টেট্রা হাইড্রোক্সি সোডিয়াম অ্যালুমিনেট, অথবা এই সংকেত না লিখে এই দুইটা একসাথে লিখতে পারি। ধরো এইটাই লিখলাম আমরা, টেট্রা হাইড্রোক্সি সোডিয়াম অ্যালুমিনেট সৃষ্টি করবে। এই যৌগটা আবার পদক্ষেপ না, দ্রবীভূত হয়ে যায়। হ্যাঁ, এই যৌগটা দ্রবীভূত হয়ে যায়, এই কারণে তখন পদক্ষেপটা আর এখানে পাওয়া যায় না, পদক্ষেপ দ্রবীভূত হয়ে যায়। তাহলে প্রক্রিয়া দুইটা গেল আমাদের কাছ থেকে। এক নম্বর, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড কয়েক ফোঁটা দিলে কি হয়, পদক্ষেপ সৃষ্টি হয়। পরবর্তীতে আরো অতিরিক্ত যদি ওটার মধ্যে দিয়ে দেই, তাহলে সেই পদক্ষেপ আবার টেট্রা হাইড্রোক্সি সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে পদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটি খেলা, যে একবার পদক্ষেপ হলো আবার চলে গেল, ফলে তোমার কাছে খুব মানে মজাই লাগবে, বারে বারে করতে ইচ্ছা করবে। তারপরে করবা কি, যে ওই টেট্রা হাইড্রোক্সি সোডিয়াম অ্যালুমিনেট যৌগটার সাথে যদি তুমি এই দ্রবণের ভিতরে, এখন তার এখানে কোনো পদক্ষেপ নেই, এখন পরিষ্কার দ্রবণ, দ্বিতীয়বার যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, পরবর্তীতে আমরা করবো কি, টেট্রা হাইড্রোক্সি সোডিয়াম অ্যালুমিনেট বা এই দ্রবণের ভিতরে একটু অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে একটু নাড়াচাড়া করব। আবার দেখা যাবে এই ধরনের একটা বিক্রিয়া ঘটে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আবার নতুন করে তৈরি হয়ে গেছে, আবার পদক্ষেপ সৃষ্টি হবে। তাহলে মেয়েরা আমাকে বলো তো, তাহলে কয়বার পদক্ষেপ সৃষ্টি হয়েছে? 2 বার। দুইবার। আর কয়বার পদক্ষেপ চলে গেছে? একবার। একবার একবার চলে গেছে। তো এইভাবে এই অ্যালুমিনিয়াম আয়নটা শনাক্ত করা হয়। আমরা দেখলাম, আমি দুইটা আয়ন বিস্তারিত বুঝাইলাম। জিঙ্কের জন্য একটা যৌগ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এইটা দিলে একটা কালার সৃষ্টি হয়, সেই পটাশিয়াম, দেখো কি ধরনের কালার সৃষ্টি হয়, সাদা বর্ণের একটা কালার সৃষ্টি হবে, একটা পদক্ষেপ সৃষ্টি হবে। হ্যাঁ বলো, মেয়েরা কিছু বলবা? হ্যাঁ, তাহলে জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগ নামে যদি ব্যবহার করো, তাহলে সেটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ফেরোসায়ানাইডের একটা সাদা পদক্ষেপ সৃষ্টি করে। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগটা এখানে আমরা ব্যবহার করছি, এতক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছিলাম অথবা পটাশিয়াম পাইরোএন্টিমাইড ব্যবহার করছিলাম, এখানে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগটা ব্যবহার করছি এবং সাদা পদক্ষেপ সৃষ্টি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করে আমরা 4টা আয়ন শনাক্ত করতে পারি। আমি একবারে 4টা আয়ন দেখাই ফেলতেছি। যদি দ্রবণের মধ্যে জিঙ্ক থাকে, তাহলে এরকম যৌগ সৃষ্টি হবে এবং সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে।
যদি দ্রবণে যে ফেরাস আয়ন থাকে তাহলে হালকা নীল অধক্ষেপ সৃষ্টি হবে এই পটাশিয়াম ফেরোসায়ানেট দিলে। যদি দ্রবণের মধ্যে তোমার ফেরিক আয়ন থাকে তাহলে গাঢ় নীল বর্ণের দ্রবণ সৃষ্টি হবে। তোমরা কি বুঝছো? কয়টা দেখাইছি আমি, বলো? তিনটা। কোন যৌগ ব্যবহার করে? ফেরাস আর ফেরিক পটাশিয়াম ফেরোসায়ানাইড। হ্যাঁ, পটাশিয়াম ফেরোসায়ানাইড বিক্রিয়া করতেছে জিঙ্ক আয়নের সাথে, ফেরাস আয়নের সাথে, এই যে ফেরাস আয়ন, আর হচ্ছে ফেরিক আয়নের সাথে। কালারটা বারে বারে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ফেরিক আয়নের সাথে এটা আমরা বিক্রিয়াটা দিচ্ছি। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শেষে আমি দেখাচ্ছি এখানে কপার আয়নের সাথে সে বিক্রিয়া করে। কপার আয়নের সাথে কি বর্ণ তৈরি করে আমাকে বলো মেয়েরা? লালচে বাদামি। তাহলে তুমি সুন্দর একটা জিনিস পেয়ে গেছো, সেটা হচ্ছে তোমার কি পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা দিলে দেখা যায় মোটামুটি সবাই বিক্রিয়া করে কি করে বিভিন্ন রকম কালার সৃষ্টি করে, এবং এর মাধ্যমে আমরা কি বলা হয় জিঙ্ক আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন এবং কপার আয়ন, এই চারটাকে আমরা কপার আয়ন এটাকে আমরা শনাক্ত করতে পারি। তো এনিহাও আমরা দেখলাম। এছাড়া আমাদের কাছে আরো আছে, যেমন কপারের আরেকটা পরীক্ষা হচ্ছে তোমার কি, যদি কপারের লবণের দ্রবণে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করো তাহলে প্রথমে এই যৌগটা সৃষ্টি হয় হালকা নীল অধক্ষেপ সৃষ্টি করে। হ্যাঁ, হালকা নীল দেখবা যে একটা অধক্ষেপ নিচে পড়ছে। আবার যদি সেটার ভিতরে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, এই যে দেখো এই হালকা নীল অধক্ষেপ হচ্ছে এই অংশটার জন্য আর কি, মেইনলি এইটা এবং তার সাথে এটা মিশ্রিত আছে। এই অংশটার সাথে যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার দেওয়া হয় তাহলে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়ে যায়। এই পরীক্ষা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেখানে কপার আয়ন আছে। তাহলে কপারের জন্য কয়টা পরীক্ষা আমি বললাম বলো তো? কি কি বিকারক ব্যবহার করা হয়? দুইটা। একটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা পরীক্ষা আমি এখন আমি আসতেছি ক্লোরাইড আয়নের ক্ষেত্রে কি দেওয়া যায়। ক্লোরাইড আয়ন শনাক্ত করার জন্য আমরা সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করি। সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ সৃষ্টি হয়, আর এই সাদা অধক্ষেপের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে অধক্ষেপ দ্রবীভূত হয়ে যায়। এই পরীক্ষা যদি করো তাহলে তোমার ক্লোরাইড আয়ন কনফার্ম হয়ে যায়। অনুরূপভাবে সালফেট আয়ন শনাক্ত করার জন্য ব্যবহার করতে হয় তোমার বেরিয়াম নাইট্রেট। প্রথম বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করবে না। কিন্তু যদি কার্বনেট লবণ থাকে এবং বেরিয়াম নাইট্রেট তুমি দ্রবণ যোগ করো তাহলে প্রথমে বেরিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। কার্বনেট আর সালফেট একই রকম পরীক্ষা দেয়, এই পর্যন্ত সেম। কিন্তু ওইটাতে দেখছো হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি কোনো বিক্রিয়া হয় না? হয় না? আর যদি কার্বনেট থাকে তাহলে এই কার্বনেট থাকলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড সৃষ্টি করে, এবং সেই বেরিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি হয়। যদি বুদবুদ তৈরি হয় তাহলে বুঝতে হবে সেটা কার্বনেট, আর যদি বুদবুদ তৈরি না হয় তাহলে বুঝতে হবে সেটা বেরিয়াম সালফেট ছিল বা সালফেট ছিল। তোমরা কি ব্যাপারটা বুঝছো? জি স্যার। তাহলে এইভাবে আমরা কার্বনেট, সালফেট এবং ক্লোরাইড শনাক্ত করতে পারি। এর আগে আমরা কপার আয়ন দেখানো হয়েছে, তার আগে কপার আয়ন দেখানো হয়েছে। এখন অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য একটা পরীক্ষা শেষে নেসলার বিকারক নামে একটা যৌগ আছে, সেটা যোগ করলেই তোমার একটা অধক্ষেপ সৃষ্টি করে এবং অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। এটা ব্যবহার করে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারি। এখানে তোমাদের এইভাবে ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য আরেকটা পরীক্ষা এখানে আছে। অ্যামোনিয়াম অক্সালেট নামে একটা যৌগ আছে, সেটা যোগ করলে সাদা অধক্ষেপ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে অধক্ষেপটা চলে যায়। তাহলে তোমাদের যে কাজটা এখানে করতে হবে এটা কিন্তু একদিনে মনে থাকবে না, এটা দেখে দেখে তোমার এই টুটা নিচে হবে। খেয়াল রাখো মেয়েরা, এই টুটা দেখে দেখে আমরা বিভিন্ন রকম আয়ন তোমরা শনাক্ত করতে পারি। তোমরা আমার চ্যানেলের নাম জানতে চাইছিলা, চ্যানেলের নামে তুমি এইভাবে ঢুকতে পারো, মোহাম্মদ লিখবা, মোহাম্মদ। নামের বানান কিন্তু ঠিক হইতে হবে, আমার নামের বানানে কিন্তু অনেক এলোমেলো আছে, তোমরা সেটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যদি একটা ওয়ার্ড অন্যরকম তাহলে অন্য মানুষের নামে চলে যাবে, সেটা হয়তো সিটি কলেজের স্যার হবে না। লিখতেছে সবাই? জি স্যার। এই নামের এইখানে একটু দেখো, খেয়াল করো এখানে কি দিয়ে লেখা আছে, খেয়াল করো। ও দিয়ে, ও দিয়ে। ও দিয়ে লেখা আছে। এটা সার্টিফিকেট এইভাবেই আছে আমার।
অতএব মানে এই নামটাই আমি ইউজ করি। তোমরা এইভাবে যদি তুমি সার্চ দাও তাহলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, আমার ক্লাসটা মোটামুটি ভাবে শেষের দিকে। আমি এখন তোমাদেরকে, আমি তো বুঝি না তোমরা কেন দেখো না, হ্যাঁ মানে দেখতে পাও না, সেটা আমি আমার আসলে স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, দাঁড়াও আমি আগে স্যার আপনি কোন রাইটারের বই ফলো করে ক্লাস করাচ্ছেন আমাদেরকে? আমি তো আসলে কোনো রাইট, এই যে দেখো এতে সব আছে এখানে। আমি তো এই যে, তোমরা কি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি এটা- স্যার। স্যার এই যে ধরো আমি এই ক্লাসটা হয়তো অন্য কাউকে দিছি আগে, 7 নাম্বার লেকচার মেয়েদের। আমরা শুরু করে দিই। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। 3 মিনিট। স্যার হ্যাঁ বলো। দেখো স্যার আমার আহ, দেখো তো এই যে শোনা যায় কিরকম বর্ণ হচ্ছে না, এই দুইটা বর্ণ কি সেম? না। হ্যাঁ এটা জি তোমাদের স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ এটা মেয়েদের বি সেকশনে আমি ক্যালসিয়াম ক্লোরাইড যখন নাকি ইউজ করতেছি। দেখো তো এটা চিনো কিনা, কালারটা কি স্যার পাইছি স্যার। পাইছো? আচ্ছা মেয়েরা জি, তাহলে স্যার। আর আমার অপবাদ দিও না যে আমার চ্যানেল দেখা যায় না। হ্যাঁ আমি কিন্তু সব স্যার আচ্ছা স্যার, আর দিব না। আমার একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেমটা মানে স্যার। বলো তো? হ্যাঁ বলো, আমরা তো কেউ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ না? স্যার, ওই যে আপনার ভিডিওগুলো আপনি স্যার ফেসবুক থেকেও ঢুকতে পারি না, আর ইট থেকেও তো ঢুকতে পারি না, এই ওয়েবসাইট যে থেকেও। এইটাই তো এতক্ষণ আলোচনা করলাম। এই যে আমার নামটা কেন লেখা দিছি তুমি কি জানো? জি স্যার বুঝতে পেরেছি, মানে আমি বলতেছি যে প্রবলেম হচ্ছে। এই